কোনো কারো সমস্যা আছে কিনা এটা একটু বলো তো দেখি। যদি আগের পড়া কেউ না বুঝে থাকো, কোনো সমস্যা একটু হয়ে থাকে, তাহলে একটু বলো যে এই জিনিসটা আমরা বুঝিনি। টলোইন প্রস্তুতিটা, তাই না? এই যে তাহলে উৎসেচক বিক্রিয়াটা একটা হলো, দেখো যে বেনজিনের উপর হ্যালোজেন, অর্থাৎ এখানে বেনজাইল অ্যারাইল হ্যালাইড, এটার নাম হলো অ্যারাইল হ্যালাইড। তাহলে অ্যারাইল হ্যালাইডকে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করব শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম ধাতুর সাথে, তাহলে উৎপন্ন হবে টলোইন। তাহলে এই বিক্রিয়াটার নাম উডস-ফিটিক বিক্রিয়া। এটা বিজ্ঞানী উডস এটা আবিষ্কার করেছে। ওই আগের বিক্রিয়াটাও যে বিজ্ঞানী আবিষ্কার করেছে, এই বিক্রিয়াটাও সেই বিজ্ঞানী আবিষ্কার করেছে। এজন্য এটার সাথে একটু ফিটিক বিক্রিয়া লাগাই দিয়েছে, যেন তোমার হলো যৌগটা ভিন্ন। তাই আর কোনো সমস্যা আছে? না থাকলে আমরা নতুন আজকে শুরু করতে পারি। আজকে আমরা শুরু করব 16তম ক্লাস, অ্যালকিনের প্রস্তুতি, ব্রোমিন দ্রবণ ও বেয়ার পরীক্ষা। তাহলে দেখে এই অংশটা থেকে শুরু করব। অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখো যে বলতেছে যে কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতে হবে এবং এই যৌগটিতে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাতটা ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে কার্বন যত, হাইড্রোজেন তার দ্বিগুণ। তাহলে এখানে কার্বন আছে হলো 2, তাহলে হাইড্রোজেন আছে 2, 2, 4, তাহলে এটা অ্যালকিন। তাহলে আমরা ডেফিনেশন বলতে পারি খুবই ইজিতে। এই এই চিত্রটা দেখেই ডেফিনেশনটা আমরা বলবো যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন, এই যে কার্বন দ্বিবন্ধন কার্বন থাকে এবং যাদের সাধারণ সংকেত CnH2n, তাদেরকে বলা হয় অ্যালকিন। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান এবং যাদের সাধারণ সংকেত CnH2n, তাদেরকে অ্যালকিন বলে। যে কোনো দুটি কার্বনে কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতে হবে। আর এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে যে পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে, যে অ্যালকিনের প্রথম সদস্যের নাম কি। তাহলে কিন্তু একটু খেয়াল রাখো, দেখো যেহেতু কমপক্ষে 2টা কার্বন লাগবে, এই জন্য অ্যালকিনের প্রথম সদস্য হলো ইথিন। অ্যালকিনের প্রথম সদস্য ইথিন। ইথিন হলো অ্যালকিনের প্রথম সদস্য। এই যে দেখো ইথিন, এখান থেকেই শুরু। তাহলে ইথিনের পর তৃতীয় সদস্য প্রোপেন, বিউটিন, পেন্টিন, এভাবে আমাদের চলতেই থাকবে। এই নামগুলো একটু মনে রাখবে, 10 পর্যন্ত পড়ার চেষ্টা করবে। এবং সাধারণ সংকেত খুবই সহজ, CnH2n এর অনুসারে। এই ইথিনের ক্ষেত্রে 2, 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকবে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। আমরা গতদিনে এটা হালকা একটু আলোচনা করেছিলাম। এখন বলতেছে অ্যালকিনের পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে পরীক্ষাগার প্রস্তুতি যেটা কি, কাকে বলে, এটা জানার দরকার নেই, কিন্তু তোমরা এমনি একটু জানবে যদি কেউ জিজ্ঞেস করে ভুল ভবিষ্যৎ যে অ্যালকিনের পরীক্ষাগার প্রস্তুতি কি। তাহলে পরীক্ষাগার প্রস্তুতিটা হলো যে একটা সঠিক উৎপাদ, বিশুদ্ধ উৎপাদ তৈরি করার জন্য কত খরচ হলো বা কি পরিমাণ খরচ হলো সেটা দেখার দরকার নেই। তাহলে পরীক্ষাগার প্রণালী মানে যে একটা বিশুদ্ধ পদার্থ উৎপাদন করা হবে, যে পদ্ধতি হোক, যে বস্তুই হোক, তার বিশুদ্ধ মানে 100% খাঁটি তৈরি করাটার নাম হলো পরীক্ষাগার প্রস্তুতি। খরচ যত হয় হোক, সেটার নাম হলো পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে আমরা একটা পড়বো অ্যালকোহল থেকে। আমরা অ্যালকোহলকে যদি দেখা যায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 180°C তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। এটা পরীক্ষাগার প্রস্তুতি, অর্থাৎ ল্যাবে এটা তৈরি করা হয়। সেক্ষেত্রে বিক্রিয়াটাও একটু আগেও পড়ছিলে, এখন একটু দেখো যে ওয়েস্টটা চলে যাবে আর ওয়েস্টটার ঠিক আগের কার্বনে দ্বিবন্ধন হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, ওএইচ এর ঠিক আগের এই কার্বনে দ্বিবন্ধন হবে এবং তার আগের থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। গে এই যে দেখো মূল যৌগ, তাহলে এখানে ওয়েস্টটা চলে যাবে, এখানে দ্বিবন্ধন হয়েছে, এই যে দেখো, আর তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। এই যে এটা হলো ইথিন। তাহলে ইথিন প্রস্তুত হলো পরীক্ষাগার প্রস্তুতি এবং পানি এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে পানি শোষক বা নিরোধক হিসেবে সালফিউরিক অ্যাসিডটা কাজ করেছিল। অ্যালকিনের শিল্প উৎপাদন। তাহলে শিল্প উৎপাদনটা হলো যে অল্প খরচে বেশি পরিমাণের উৎপাদন করা, এবং এই ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য হলো লাভ হওয়া। তুমি যে প্রোডাক্টটা তৈরি করবে তাতে যে খরচ দিবে তার চেয়ে যেন বেশি দামে তুমি বিক্রি করতে পারো। তার মানে বাজারের সাথে তুলনা করে বস্তুটা তৈরি করা লাগবে। সুতরাং শিল্প উৎপাদন মানে
অল্প খরচে বেশি লাভ হওয়া যাবে, বেশি উৎপাদন করাটার নাম হলো শিল্প উৎপাদন। আর এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো যেন লাভ হয়। লাভ না হলে কিন্তু এই পদ্ধতিকে ব্যবহার করবে না। এটাও অ্যালকোহল থেকেই তৈরি করা যায়, শুধু এক্ষেত্রে প্রভাবকটা ভিন্ন। তারা বলতেছে অ্যালকোহল বাষ্পকে 350°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের উপর দিয়ে প্রবাহিত করলে অ্যালকিন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে অ্যালুমিনা নিরোধক হিসেবে কাজ করে। তাহলে এই নিরোধকটা কি, এটা একটু মনে রাখবে। বলবে যে যে সকল পদার্থ অন্য কোনো পদার্থ থেকে পানি শোষণ করে নেয়, অর্থাৎ যারা পানি শোষক, তাদেরকে বলা হয় নিরোধক। সালফিউরিক অ্যাসিডও কিন্তু একটা নিরোধক। তাহলে যে পদার্থটাই আসুক, বলবে যে যারা অন্য পদার্থ থেকে পানি শোষণ করে নেয়, তাদেরকে বলা হয় নিরোধক। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়াটা আগেরটার মতনই, ওএইচটা চলে যাবে, তার আগে দ্বিবন্ধন হবে, তার আগে কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে। তাহলে দেখো এখানে CH2 দ্বিবন্ধন, CH2 পানি। আর অনুরূপ ভাবে দেখো এখানে যদি বাম পাশে বা ডান পাশে যত যৌগই থাকুক না কেন, তাহলে তোমার মাথায় খেয়াল রাখতে হবে যে ওএইচটা চলে যাবে, ঠিক তার আগের কার্বনের দ্বিবন্ধন হবে, তার আগের কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে। তাহলে দেখো এই যে এখানে এই গত দিনের এটা ঠিকই করতে পারিনি। তাহলে CH3, এখানে CH হবে, একটা হাইড্রোজেন চলে যাবে, একটা একটা কম হয়েছে। তাহলে এখানে CH দ্বিবন্ধন, CH2 প্লাস পানি। তাহলে দেখো এই যে যে যৌগটা উৎপন্ন হলো, এই কথাটা শুধু মনে রাখতে হবে, তাহলে তুমি এজিতেই পারবে। আমরা এটা গতদিন অলরেডি করেছিলাম। এখন দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা একটু বলবে, আমি যাকে জিজ্ঞেস করবো সে একটু দীপিতা বলো যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করেছি, এরকম একটা বিক্রিয়ার নাম বলো তো দেখি, আমরা আগে পড়েছি, নামটা বলো যে ওই বিক্রিয়াটার নাম কি ছিল, যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন তৈরি করব, এইরকম বিক্রিয়াটার নাম কি একটু বলো। বলতে পারছো না? অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, এই যে অপসারণ বিক্রিয়া বা সেই যে নীতি থেকে, থ্যাংক ইউ। তাহলে আমরা অপসারণ বিক্রিয়া থেকে, সেই যে নীতি থেকে এক্ষেত্রে পড়বো। আমরা অপসারণ বিক্রিয়াটা পড়েছিলাম যে অ্যালকাইলকে গাঢ় অ্যালকোহলীয় ক্ষার সহ, তাই না? অ্যালকোহলীয় ক্ষার সহ, সেই ক্ষারটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তাকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে অ্যালকিন উৎপন্ন হয়। বিক্রিয়াটা আগেরটার মতোই শুধু মনে রাখতে হবে যে হ্যালোজেনটা চলে যাবে, তার আগে দ্বিবন্ধন হবে, তার আগের থেকে একটা হাইড্রোজেন যাবে। দেখো বিক্রিয়াগুলো কিন্তু সবগুলো একই কোয়ালিটি। তার আগে পরে যা থাকে থাকুক, আগে পরে যা থাকে থাক, আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে এখান থেকে হ্যালোজেনটা চলে যাবে, তার আগে দ্বিবন্ধন হবে, তার আগের থেকে একটা হাইড্রোজেন যাবে, বাস, কোনো কথা নেই। এই সূত্রটা রাখতে হবে, তাহলে ক্লিয়ার হবে। এই যে দেখো, আর এই যে CH2 থেকে একটা হাইড্রোজেন চলে যায়, CH দ্বিবন্ধন, CH2, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে। এখন দেখো আমরা এই বিক্রিয়াগুলো কিন্তু আগে পড়ে ফেলেছি, এই জন্য একটু সহজ হচ্ছে। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। তাহলে অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া বলতে দেখো, এই যে আমরা একটা বিক্রিয়া পড়েছিলাম, দ্রুত বা সংযোজন বিক্রিয়া, প্রথমে পড়ছিলাম না যে দ্রুত বিক্রিয়া কারা দেয়, দ্রুত বিক্রিয়া কারা দেয়, এটা একটু বলো তো দেখি, কে বলতে পারবে একটু বলো, পাপড়ি বলো। দ্রুত বিক্রিয়া, এই যে অ্যালকিন ও অ্যালকাইন দেয়। তাহলে এই যে অ্যালকিনের একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, ফিক্সড বিক্রিয়া, যে আমরা আগেও পড়েছিলাম যে অ্যালকিন ও অ্যালকাইন দ্রুত বিক্রিয়া দেয়। তাহলে আমরা অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া মানে সংযোজন বিক্রিয়া একত্রিত হবে। সে প্রশ্নটা এরকম আসতে পারে, দেখা যায় অ্যালকিন সমূহ দ্রুত বিক্রিয়া দেখায়, সেক্ষেত্রে তুমি যে কোনো দুইটা বিক্রিয়া দেখাতে পারো। সেক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন দিতে পারো, HCl সংযোজন দিতে পারো, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে পারো, অর্থাৎ যে কোনো একটা যৌগের সাথে তুমি বিক্রিয়াটা দিতে পারো। এক্ষেত্রে যদি অপ্রতিসম হয়, তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত হলে মার্কোনিকের নীতি অনুসারে বিক্রিয়াটা দেখাবে, আর যদি প্রতিসম হয় তাহলে নরমাল স্বাভাবিক নিয়মে হবে। আবার তুমি বিপরীত মার্কোনিকের নিয়ম দিয়েও এই বিক্রিয়াটা দেখাতে পারো। তাহলে সেক্ষেত্রে দেখো হাইড্রোজেন সংযোজন করব আমরা। তাহলে এই ক্ষেত্রে
হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে দেখো অ্যালকিন ও হাইড্রোজেনের মিশ্রণকে যদি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল প্রভাবকের উপর দিয়ে চালনা করা হয়, তাহলে এটা এটা বললে একটা শেষ, তাহলে অ্যালকেন উৎপন্ন হবে। অথবা সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম বা প্যালাডিয়ামের উপর দিয়ে যদি প্রবাহিত করলেও আবার হাইড্রোজেন অ্যালকিনের সাথে যুক্ত হয়ে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন উৎপন্ন করে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, দেখো যদি দ্বিবন্ধন থাকে সেটা যে কোনো জায়গায় আগে পরে, কিন্তু দেখো আগে পরে যা থাকে থাক, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে তুমি মনে রাখবে দ্বিবন্ধন যদি থাকে আর হাইড্রোজেন যদি থাকে, তাহলে এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটালে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুই পাশে একটা একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে দেখো 2 ছিল 3 হয়েছে, দুই বন্ধনটা ভেঙে এক বন্ধন, 3 ছিল 2 ছিল 3 হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা বাম পাশে যত বড়ই থাকুক না কেন কোনো চেঞ্জ হতো না, এখানে এই বিক্রিয়াটা করবে। তাহলে মাথায় রাখতে হবে এই বিক্রিয়াগুলো কিন্তু ওই অন্য উদ্দীপক পড়তে কাজে লাগবে, অন্য উদ্দীপক পড়তে কাজে লাগবে, এই জন্য এই বিক্রিয়াগুলো কিন্তু জটিল নয়। এবং এটাই দেখো সংযোজন বিক্রিয়া হয়ে গেল। এক্ষেত্রে দেখো এই বিক্রিয়াটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই বিক্রিয়াটা পরীক্ষায় খুবই আসে উদ্দীপকে হোয়াট চিহ্ন দিয়ে দেবে, বলতেছে যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালকাইন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। এবং আমি এই কথাটা একটু বলেছিলাম, এটা একটু বলবে। এই যে সুস্মিতা একটু বলো যে প্যালাডিয়াম এবং বেরিয়াম যে সালফেট আছে এই দুজনের মিশ্রণকে কি বলে? আমি একবার বলেছিলাম আগের ক্লাসে, কি বলে বলো তো দেখি। লিন্ডে প্রভাবক। এই যে থ্যাংক ইউ। লিন্ডে প্রভাবক। হ্যাঁ থ্যাংক ইউ। লিন্ডে প্রভাবক, খুবই ভালো করে মনে আছে। তাহলে পরীক্ষা যদি আসে লিন্ডে প্রভাবক কি, এবার বিশেষ করে এটা হলো অ্যাডমিশনে আসে, অ্যাডমিশনে আসে এইরকম প্রশ্নগুলো, লিন্ডে প্রভাবক কি, তখন বলবে যে প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেটের মিশ্রণকে লিন্ডে প্রভাবক বলে। তো বলতেছে যে অ্যালকাইনের সাথে এই লিন্ডে প্রভাবক এবং হাইড্রোজেনের যদি বিক্রিয়া করা হয়, তাহলে মনে রাখবে একটা বন্ধন ভেঙে যাবে, দুই বন্ধন থাকবে। এখানে দেখো আগের বিক্রিয়াটা কিন্তু তিনটে, যদি নিকেল নিতাম তাহলে সবগুলো ভেঙে যাবে। এখানে যদি নিকেল প্রভাবক হতো তাহলে কিন্তু এখানে তিনটায় দুটা ভেঙে যেত, একটা থাকতো। তাহলে এখানে মনে রাখবে নিকেল যদি নেই তাহলে দুই বন্ধন ভেঙে যাবে, একটা থাকবে। আর লিন্ডে প্রভাবক যদি নেই তাহলে একটা বন্ধন ভেঙে যাবে, দুইটা থাকবে। তাহলে সবসময় মনে রাখবে এই প্রভাবকটা যদি থেকে থাকে তাহলে দুইটা থাকবে। তাহলে এটা তোমার মাথায় মনে রাখতে হবে যে দুইটা দেখো আমরা থাকবে। ব্রোমিন দ্রবণ পড়বো, এই ব্রোমিন দ্রবণ কিন্তু পরীক্ষায় খুবই আসে এবং দেখা যাচ্ছে এটা আমরা ক্লাস 10 পড়েছি। ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি, এক্ষেত্রে কিন্তু সরাসরি প্রশ্নটা নাও আসতে পারে। এক্ষেত্রে প্রশ্নটা এরকম হতে পারে যে উদ্দীপকের যৌগটি অসম্পৃক্ত কিনা ব্যাখ্যা করো, অথবা বলতে পারে যে অ্যালকেন ও অ্যালকিনের মধ্যে শনাক্তকারী পরীক্ষা লেখো, অথবা বলতে পারে যে নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তখন এই পরীক্ষাটা দ্বারা আমরা এই পরীক্ষাটা দিতে পারি। তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা ভালো করে একটু মনে রাখো, এই একটু কথাটা মনে রাখতে হবে। বলতেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মানে দুই বন্ধন অথবা তিন বন্ধন। এই এরকম কোন একটা যৌগ, সেটা হতে পারে অ্যালকিন, অ্যালকাইন, অথবা এর মধ্যে ইথিন। ইথিনের মধ্যে পরীক্ষায় কিন্তু যে কোনো একটা নাম ধরে আসবে, সেক্ষেত্রে যেটা আসলো এই তিনটা শব্দের মধ্যে আমরা ওটাই লিখবো। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো, অ্যালকিন আসলে অ্যালকিন বলবো, অ্যালকাইন আসলে অ্যালকাইন বলবো, এবং ইথিন বললে ইথিন বলবো। তাহলে যে কোনো একটা, কিন্তু এই কয়েকটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে বলতেছে এটার মধ্যে কমলা লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, অর্থাৎ ব্রোমিন দ্রবণটার রং হলো কমলা লাল বর্ণের। এই দ্রবণটা যদি চালনা করা হয় তাহলে ব্রোমিনের এই লাল বর্ণটা দ্রবীভূত হবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। আর এই পরীক্ষার সাহায্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন, অ্যালকাইন, ইথিন শনাক্ত করা যায়। তাহলে বলবো প্রথমে দেখো পরীক্ষায় যেটা বলবো ওই যৌগটার মধ্যে কমলা লাল বর্ণের যদি ব্রোমিন দ্রবণ দেয়, তাহলে যদি তার বর্ণ নষ্ট হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, তাহলে বুঝবো যৌগটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকিন অথবা অ্যালকাইন অথবা ইথিন। এই কথাটা বললেই এখানে প্রশ্নটা হবে। এক্ষেত্রে বিক্রিয়াটা এরকম হবে, দেখো যে দ্বিবন্ধনের এই যে দুই পাশে যৌগটা যা আছে তাই থাকবে, শুধু একটা করে ব্রোমিন যুক্ত হবে। দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দুই পাশে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। এটা এই পাশে বামে ডানে অনেক আরো বেশি কিছু থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে এই প্রশ্নটা
একটু বুঝতে হবে। আর এটা হলো বের পরীক্ষা। ইথেন, অ্যালকেন সমূহ অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বন এই পরীক্ষা দেয় না। তাহলে পার্থক্য হয়ে গেল কিন্তু। যদি বলে যে অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে শনাক্তকারী পার্থক্যকারী বিক্রিয়াটা বলো, তাহলে তখন এই বিক্রিয়াটাই বলতে হবে। এখানে ইথেন হতে পারে, অ্যালকেন হতে পারে এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এই বিক্রিয়াটা দেয় না। আমরা একটা প্রশ্নে আসি, প্রশ্নে আসলেই জিনিসটা ক্লিয়ার হবে। একটু দেখো, এখানে দেখো একটা যৌগ, এই যৌগটার নাম কি একটু আমি জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আর এটার সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করতেছে এই যে লিন্ডে প্রভাবক, লিন্ডে প্রভাবকের সাথে উৎপন্ন হবে ওয়াই যৌগ। তাহলে এটা একটু দীপিতা একটু বলো যে এই যৌগটা, এই যে এই যৌগটা জি স্যার। C4H6 এর নাম কি? অ্যালকাইন। অ্যালকাইন। এবং নাম কি, ফিক্সড নাম কি ওটার ফিক্সড নাম কি? ফিক্সড নাম ফিক্সড নাম মানে? মানে 4 কার্বন না, এটা তো অ্যালকাইন জাতি, ওর নাম কি? বিউটাইন। 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 এত সুন্দর, থ্যাংক ইউ। তাহলে এটা সুস্মিতা বলছে যে এটা হলো বিউটাইন। তাহলে এই বিউটাইনের জায়গায় বিউটাইন যে যৌগটা হলো, এই বিউটাইনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে, তাহলে উৎপন্ন হবে ওয়াই যৌগ। ওয়াই যৌগটা কি এটা একটু বলো। ওয়াই যৌগটা কি এটা একটু বলো দেখি। ওয়াই যৌগটা কি? অ্যালকিন স্যার, এটা এটা অ্যালকিন, তাহলে বিউটিন। অ্যালকিন হ্যাঁ, স্যার, বিউটিন। অ্যালকিন। হ্যাঁ, বিউটিন। তাহলে ওয়াই যৌগটা হবে বিউটিন। তাহলে বলতেছে এই বিউটিন, দেখো বিউটিন, বিউটিন এই অন্তর্বর্তী যৌগ গঠন করবে ওজনের সাথে বিক্রিয়া করে, এটা মূল যৌগ বিক্রিয়া করে ই এবং জেড উৎপন্ন করবে। বলতেছে যেখানে জেড 3 কার্বন বিশিষ্ট, জেডটা হলো 3 কার্বন বিশিষ্ট, তাহলে ই হলো 1 কার্বন বিশিষ্ট হবে। দেখো এটা কিন্তু ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে পড়ে গেছে, জেড 3 কার্বন বিশিষ্ট আর ইটা হলো 1 কার্বন বিশিষ্ট। তার মানে এখানে দেখো 1 কার্বনের পরে একটা 3 বন্ধন আছে। এখানে কিন্তু দেখো 1 কার্বনের পরে কিন্তু একটা 3 বন্ধন আছে। ভালো করে দেখো, এই কথাটা দ্বারা কিন্তু এখানে গঠনটা লিখতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। যেমন কেউ যদি লিখে CH3 বন্ড CH2 দ্বিবন্ধন CH2 বন্ড CH3, এটাও কিন্তু তোমার এই বিউটিনই হলো, বিউটাইন হলো, বাট এটা হবে না। এই যে ওয়াই যৌগটা এখানে হবে না, তাহলে এই ক্ষেত্রে এই যৌগটা হবে CH2 দ্বিবন্ধন CH বন্ড CH2 CH3, অর্থাৎ এখানে হবে তাহলে CH 3 বন্ধন C বন্ড CH2 বন্ড CH3। এই যে এখানে তুমি ইচ্ছা মতন তোমার মতন বন্ধন দিলে হবে না, এটা দেখে বন্ধন সাজাতে হবে। এটা কিন্তু প্যাচ দিয়েছে এই জায়গাটাতে, যে এই যৌগের গঠন কিরকম সেটা এখান থেকে পাবো। কারণ আমরা আগেই বলেছিলাম যে ওজনীকরণ করার পর 2টা যৌগ যদি হয়, তাহলে এক যৌগের কার্বনের পরে 3 বন্ধন বা 2 বন্ধন, যেহেতু এখানে হবে আর এটা দেখে এটা, তাহলে এই যে এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো যে এখানে কিন্তু 3 কার্বনের পরে অথবা 1 কার্বনের পরে 3 বন্ধন থাকবে। এটা দ্বিবন্ধন, ওটা ত্রিবন্ধন থাকবে। প্রশ্নটা এখন দেখো, উদ্দীপকে এক্স ওয়াই যৌগ দুটিকে কিভাবে মিশ্রণ থেকে পৃথক করা যায় সমীকরণ থেকে বিশ্লেষণ করো। তাহলে এক্স যৌগটা কি আর ওয়াই যৌগটা কি একটু বলো তো দেখি। এক্স যৌগটা কি আর ওয়াই যৌগটা কি? পাপড়ি বলো দেখি একটু, পাপড়ি। স্যার এক্স হলো বিউটাইন আর হ্যাঁ, ওয়াই বিউটিন। বিউটিন, এই তো সুন্দর। তাহলে বলতেছে এই দুইটা যৌগকে মিশ্রণ থেকে আমরা পৃথক করব। তাহলে মিশ্রণ থেকে কিভাবে পৃথক করা যায় এই প্রশ্নটা আমরা এখনো করিনি, জাস্ট প্রশ্নটা একটু মনে রাখো। তো মিশ্রণ থেকে আমরা এই বিক্রিয়াটা আমরা এর সাথে বিক্রিয়া দিব, যদি দেখা যাচ্ছে সিলভার অ্যালকালাইড, এটা পরে আসছে, আমরা ওটা পরের উত্তরটা দিই। তাহলে দেখো, স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ, তুবাকে একটু জয়েন করে নেন, জয়েন হতে পারছে না। মানে তুবা কি মানে ইয়া করতে পারতেছ না, সেটাই না দেখতেছি যে তুবা জয়েন করতে। কারণ আমার তো এখানে সমস্যা নাই, আমি তো অ্যাডমিট করলেই তো হয়ে যেত, হচ্ছে না কেন? ওকে ইয়ে করছে, কেটে দিয়ে আবার জয়েন করতে বলো, আমার আইডি পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা স্যার।
হ্যাঁ, আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার একটু জয়েন করতে হবে। তাহলে দেখো আমরা এখন এটা পড়বো বেয়ার। স্যার আগের স্লাইডটাতে আরেকবার যান, স্ক্রিনশট নিব। আচ্ছা, এখানে এটা উদ্দীপক, উদ্দীপক থেকে এখানে প্রশ্ন বলছে যে এক্স ও ওয়াই যৌগ দুটিকে কিভাবে মিশ্রণ থেকে পৃথক করা যায়, অর্থাৎ আমরা এই যৌগটাকে কিভাবে মিশ্রণ থেকে পৃথক করব, সেই প্রশ্নটা এখানে হয়েছে এটা। জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে দেখো বেয়ার পরীক্ষা বা জারণ বিক্রিয়ার দ্বারা অ্যালকিন শনাক্তকরণ, এই পরীক্ষাটা দ্বারাও ওই অসংকৃত হাইড্রোকার্বন, অ্যালকিন, অ্যালকাইন এবং ইথিন শনাক্ত করা যায়। একই যৌগই শনাক্ত করা যায়, শুধু বিক্রিয়কটার নাম আলাদা। এখানে বিজ্ঞানী বেয়ারের সাথে যে পরীক্ষাটা দিয়েছে, তাহলে এখানে বিজ্ঞানী বেয়ার এই পরীক্ষাটা দিয়েছে, আর আগেরটা ব্রোমিন দ্রবণ আলাদা। দেখো এখানে যে তোমরা ভুল করো, যারা বেশিরভাগ অনেকে এটা ভুল করে যে বেয়ার পরীক্ষা আসলে ওই অ্যালকিন বা অ্যালকাইনের সাথে বিআর এর বিক্রিয়া দেয়, BR2 বিক্রিয়া দেয়। আসলে কিন্তু এটা নয়, BR2 হলো ব্রোমিন দ্রবণ, আর বেয়ার একটা মানুষের নাম। এই বেয়ার মানে ওই যে BR2 নয়, BR2 নয়, এই বেয়ার একটা মানুষের নাম। আর যদি আসে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তখন BR2 হবে ওখানে। এই যে আগের বিক্রিয়াটা যদি লিখলাম BR2 দিয়ে বিক্রিয়া ব্রোমিন, এই ক্ষেত্রে একটু ভালো করে মনে রাখবেন এই পরীক্ষাটাও একই রকমেরই। অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওটা আলাদা, এটা আলাদা। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন, অ্যালকাইন, ইথিনের মধ্যে বেগুনি বর্ণের, দেখা এটার আবার বর্ণ হলো বেগুনি বর্ণের। বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ চালনা করলে এর বেগুনি বর্ণ দ্রবীভূত হয় এবং গ্লাইকল উৎপন্ন হয়। পরীক্ষায় কিন্তু আসে ইথিলিন গ্লাইকলের প্রস্তুতি লিখো, তখন এই বিক্রিয়াটার সাহায্যে আমরা এই প্রস্তুতি করতে পারবো। দেখো ভালো করে দেখো, এই যে যাদের শব্দ হচ্ছে তারা একটু মিউট করে রাখো। দেখো এখানে ভালো করে মনে রাখো, পরীক্ষায় কিন্তু আসে যে ইথিলিন গ্লাইকল বা প্রোপিলিন গ্লাইকল প্রস্তুত করো, অথবা উদ্দীপকের বিক্রিয়াটির সাহায্যে কিভাবে জারণ বিক্রিয়া কমপ্লিট করা যায়, অথবা বলতে পারে যে উদ্দীপকের জারণ বিক্রিয়ার সাহায্যে উদ্দীপকের যৌগটি শনাক্ত করো, অথবা বলতে পারে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে শনাক্ত করা যায়, অথবা বলতে পারে যে সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শনাক্তকারী পার্থক্য লিখো। এই যে এই দুইটা উত্তরে কিন্তু 5 থেকে 7টা প্রশ্ন হয়, এবং এই প্রশ্নটাও প্রায় খুবই আসে। এটা একটু মনে রাখতে হবে যে বেয়ার পরীক্ষা মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ দিতে হবে, আর ব্রোমিন দ্রবণ মানে BR2 এর সাথে বিক্রিয়া দিতে হবে। এই কথাটা একটু মনে রাখতে হবে। আর দুইটার কাজ একই জিনিস, শনাক্ত করা। তাহলে দেখো, অর্থাৎ এটি অ্যালকিনকে জারিত করে গ্লাইকল উৎপন্ন করে, তাহলে এটা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লৌহ একটি দ্রবণ, তাহলে এটা একটা জারক হিসাবে কাজ করে। এটা ভালো করে দেখো যে দ্বিবন্ধন যুক্ত কোনো যৌগ যদি থাকে, তাহলে আগেরটাই ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা ছিল এখানে BR2, আর এখানে দেখো শুধু জাইমান অক্সিজেন। এই যে ক্ষারীয় এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ থেকে এই জাইমান অক্সিজেনটা আসে। এখানে আসলে এটা হলো কিছুই হবে না, বুঝছো? এই জায়গাটা দেখো, এই জায়গাটা সমান সমান হবে না, এটা কিছুই হবে না, এটা জাস্ট মানে এই এখানে কোনো কিছুই হবে না, এই সমান সমান চিহ্নটা হবে না এখানে, এটা বাদ, এটা ছাড়াই। তাহলে আমরা এটার সাথে এই জাইমান অক্সিজেন এটা বিক্রিয়া করালে দেখবো যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, আর দ্বিবন্ধনের পাশে 2 কার্বনের 2টা করে ওএইচ যুক্ত হবে। 2 কার্বনের 2টা, তুমি এখানে পাশেও লিখতে পারো, এই যে নিচেও দিতে পারতে, উপরেও দিতে পারো। তাহলে এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। তাহলে বলবে যে ইথিনের মধ্যে আমরা যদি বেয়ার পরীক্ষা ঘটাই, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের লঘু দ্রবণ যোগ করি, তাহলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। সংকেত কিন্তু মনে রাখো, CH2OH বন্ড CH2OH, এখানে এভাবে মনে রাখতে হবে। তবে মনে রাখতে হবে বামে ডানে যা কিছু থাকবে তাতে কোনো চেঞ্জ হবে না, শুধু বিক্রিয়াটা ঘটবে এই দ্বিবন্ধনের পাশের 2 কার্বনে। যেমন দেখো এই বিক্রিয়াটাতে অনুরূপ ভাবে দেখো এখানে 3টা আছে, তাহলে এখানে কিন্তু যুক্ত হবে, তুমি এখানে ব্র্যাকেটে দিয়ে OH দিতে পারো অথবা নিচে দিতে পারো। দেখো
তবে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এক্সট্রা কেউ যদি যুক্ত হয় সেটা যদি পাশে যদি ডানে যদি বন্ধন থাকে তাহলে কিন্তু ব্র্যাকেট দিতে হয়। এই যে ওএসটা ব্র্যাকেট বলতে এটা কার্বনের সাথে যুক্ত আছে, এটা নিচেও দিতে পারবে। তাহলে এখানে দেখো এই দ্বিবন্ধনের এই জায়গাটা ভেঙে যাবে, এখানে একটা ওএইচ, এই কার্বনে একটা ওএইচ হবে, আর অন্য জায়গায় কোনো কিছু ঘটবে না। তাহলে অন্য জায়গায় কোনো বিক্রিয়া ঘটবে না। তাহলে এটার নাম হলো প্রোপিলিন গ্লাইকল। এই দুইটার মধ্যেই পরীক্ষায় আসে, হয় ইথিলিন গ্লাইকলের প্রস্তুতি বলে, না হয় প্রোপিলিন গ্লাইকলের প্রস্তুতি বলে। এই জন্য আমি দুটা দিয়ে দেখিয়েছি যেন যেটাই আসো পারো আর কি। তাহলে এটা একটু মনে রাখো। তাহলে ব্রেয়ার পরীক্ষা এবং ব্রোমেন্দ্রন পরীক্ষা। এখানে দেখো, তাহলে আমরা একটা প্রশ্নে যাব। এই প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো। এটা জাতি কি? এটা একটু তুবা বলবে। দেখো তো দেখি, তুবা একটু বলো তো দেখি, এটা জাতি কি, মানে এখানে কি কি যৌগ থাকতে পারে, কোন কোন যৌগ থাকতে পারে সমাণু। আমরা একটা সূত্র পড়েছিলাম আগে, সেই সূত্র থেকে একটু বলো যে এর জাতিটা কি হতে পারে। তুবা পারবে? পারবে কি পারবে না তুবা? alcohol স্যার। আচ্ছা, দেখো তাহলে আমি বলি। তাহলে এই যৌগটা দেখো, দেখো তোমরা ওই যে সমাণুর সংকেত গুলো মনে রাখো নি কেন? তাহলে সমাণুর সংকেত এরকম ছিল যে CnH2n+2 আর O যদি হয় তাহলে যৌগটি হবে অ্যালকোহল অথবা ইথার। অ্যালকোহল অথবা ইথার। তাহলে এই যৌগটা হয় অ্যালকোহল হবে, না হয় ইথার হবে। তাহলে আমরা দেখি কি কি হতে পারে। তাহলে এটা সমাণু A আর এটা সমাণু B। তাহলে আমরা দুজনকেই নিরোধিত করতেছি, একেও নিরোধিত করলাম, একেও নিরোধিত করব। তাহলে দেখো, আমরা নিরোধক যেহেতু করব, নিরোধক যেহেতু দেবো, এখানে নিরোধক দিয়েছি, এটা একটু ভালো করে মনে রাখো তো দেখি, একটু আগেই পড়লাম। তাহলে এই নিরোধক কাদের করলাম বলো তো দেখি, কাদের আমরা নিরোধন বিক্রিয়া করলাম একটু আগেই? অ্যালকোহলকে নিরোধন করলাম না, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডের সাহায্যে একবার, আর সালফিউরিক অ্যাসিডের সাহায্যে। তার মানে এটা এটা আমরা মনে রাখবো যে এটা অ্যালকোহলের যৌগ, অ্যালকোহলের দুইটা সমাণু, যেহেতু 3 কার্বন বিশিষ্ট আছে। তাহলে এটা এটা হলো, একটা হলো অ্যালকোহল 1 আর একটা অ্যালকোহল 2। তাহলে একটা অ্যালকোহল 1 একটা অ্যালকোহল 2, অর্থাৎ একটা অ্যালকোহল 1 ডিগ্রি আর একটা অ্যালকোহল হবে 2 ডিগ্রি। এখানে 1 ডিগ্রি একটা, 2 ডিগ্রি একটা। তাহলে যেহেতু দেখো এখানে দুইটা যৌগ দিয়েছে XX এখানে, অথবা দেখা এখানে প্রশ্ন দিয়েছে, এটা একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা যৌগ আবার একই। নিরোধক যদি আমরা করি, এই দুইটা যৌগ উৎপাদ একই, এই দুটো আলাদা। এখন বলতেছে সমাণু A লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রা বিক্রিয়া দেয় না। এই যে দেখো, তাহলে ভালো করে মনে রাখো, যদি কোনো অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া না দেয়, দেখো ভালো করে এটা একটু মনে রাখা লাগবে। যদি লুকাস বিকারকের সাথে কোনো অ্যালকোহল বিক্রিয়া না দেয় তাহলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই যৌগটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল। সংকেত হবে এরকম CH3 CH2 CH2 OH। এটা 1 ডিগ্রি অ্যালকোহল। ভালো করে মনে রাখো কিন্তু, যে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া না দিলে 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু সমাণু বি লুকাস বিকারকের সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যে বিক্রিয়া দেয়। ভালো করে মনে রাখো, লুকাস বিকারকের সাহায্যে যদি কোনো অ্যালকোহল 5 থেকে 10 মিনিটের মধ্যে বিক্রিয়া দেয় তাহলে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি সঙ্গে সঙ্গে বিক্রিয়া দেয় তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে যেহেতু নেই, ওটা আমরা পরে পাবো। অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়া এগুলা, এটা ভালো করে মনে রাখো, যে 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে 5 থেকে 10 মিনিটের পর বিক্রিয়া দেয়। কথা হলো লুকাস বিকারক কোনটা? গাঢ় HCl ও জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। HCl প্লাস ZnCl2 কে লুকাস বিকারক বলা হয়। মনে রাখো, HCl গাঢ় HCl প্লাস ZnCl2 জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। তাহলে আমরা দেখো এই বুঝতে পারলাম, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দুটাতেই বিক্রিয়া করলে দেখো, আমরা যদি নিরোধন করি তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। দুটাই অ্যালকিন, কিন্তু এটা এক রকমের অ্যালকিন, এটা আরেক রকমের অ্যালকিন। এখন বলতেছে দেখো দুটাই অ্যালকিন। এখানে বলছে উদ্দীপকের এক যৌগের অসম্পৃক্ততার পরীক্ষার সমীকরণ সহ অ্যান্সার করো। তাহলে দেখো
বলতেছে এই যে এই যৌগটার অসম্পৃক্ততার পরীক্ষা, অর্থাৎ এখানে কি বলেছে এটা একটু বলবে রোমানা, বলো যে এই প্রশ্নটাতে কি বলেছে, এই প্রশ্নে তোমাকে কি চাইছি, সরাসরি প্রশ্নটা করো তো দেখি, আমাকে একটু জিজ্ঞেস করো। এখানে এক যৌগের অসম্পৃক্ততার পরীক্ষার সমীকরণ সব ব্যাখ্যা করো, উত্তর লিখতে হবে কি, কোন টপিকসটা এটা বলো। ব্রোমিন পরীক্ষা, হ্যাঁ, অথবা ব্রোমিন দ্রবণ পরীক্ষা অথবা বেয়ার পরীক্ষা, যে কোনো Bear একটা। test। হ্যাঁ, যে কোনো একটা। এই তো সুন্দর, বুঝতে পারছি। তাহলে আমরা টেস্ট করলেই বলবো এখানে যেহেতু এটা অসম্পৃক্ত, এটা যেহেতু অসম্পৃক্ত, সুতরাং আমরা এখানে এই ব্রোমিন দ্রবণের বর্ণটাও বর্ণহীন হবে, দ্রবীভূত হবে, বেয়ারের কমল মানে বেগুনি বর্ণটাও দ্রবীভূত হবে। এই তো সুন্দর, এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা একটু পড়বো অ্যালকাইন। তাড়াতাড়ি এটা শেষ করে দিই, কারণ কি যে এই মাসে এই অধ্যায় শেষ করে দেবো, বাকি যে কয়দিন আছে তাতে এই অধ্যায়টা শেষ করে দেবো। তাহলে দেখো অ্যালকাইন, এটা ডেফিনেশন আমরা এমনিতেই জানি। কার্বন কার্বনে যে দেখো একটা সর্বনিম্ন 3 বন্ধন থাকতে হবে, আর এদের সাধারণ সংখ্যা CnH2n-2, অর্থাৎ এখানে কার্বন যতগুলো থাকবে তার দ্বিগুণ থেকে 2টা হাইড্রোজেন কম থাকবে। সেক্ষেত্রে দেখো সর্বনিম্ন একটা 3 বন্ধন থাকবে, সংকেত CnH2n-2, তাদেরকে বলা হয় অ্যালকাইন। এটা ভুল হয়েছে, অ্যালকেন হয়েছে, এটা হবে অ্যালকাইন হবে। তাহলে এদের কমপক্ষে একটি 3 বন্ধন থাকতে হবে সর্বনিম্ন। তাহলে এরও প্রথম সদস্য হলো 2 কার্বন বিশিষ্ট ইথাইন, মনে রাখবে 2 কার্বন বিশিষ্ট ইথাইন। দ্বিতীয় সদস্য হলো প্রোপাইন, তৃতীয় সদস্য হলো বিউটাইন। সংকেত অনুসারে এই সমীকরণগুলো একটু দিয়ে প্র্যাকটিস করবে তোমরা, আমরা আগেও এগুলো পড়েছিলাম, তার কারণে এটা একটু মনে রাখবে, এগুলো খুব সহজ করা, ইজি। এখন দেখো অ্যালকাইনের প্রস্তুতি প্রাকৃতিক গ্যাস হতে। তাহলে দেখো আমরা প্রাকৃতিক গ্যাস মানে কিন্তু মিথেন, প্রাকৃতিক গ্যাসকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করালে অ্যালকাইন উৎপন্ন হয়। এই যে দেখো CH4 কে যদি আমরা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে এই পাশে উৎপন্ন হবে অ্যাসিটিলিন, ইথাইন, অ্যাসিটিলিন বা ইথাইন। এখন এটা একটু দীপিতা একটু বলো দেখি, যে মিথেন থেকে বেনজিন তৈরি করা যায়? মিথেন থেকে বেনজিন, দীপিতা জি স্যার। কিভাবে বলো তো দেখি, কিভাবে একটু বলো। এই যে দেখো, যে মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করলে অ্যাসিটিলিন, আর অ্যাসিটিলিনকে অ্যাসিটিলিনকে আবার আমরা ওই যে লোহা আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করলে বেনজিন উৎপন্ন হয়, হলো না? হয়ে গেল। তাহলে তুমি এতটুকু জি মনে স্যার। রাখবে যে যে কোনো জৈব যৌগ থেকে যে কোনো জৈব যৌগ তৈরি করা যাবে, এটা মাথার মধ্যে রেখে দিবে। যে কোনো যৌগ থেকে যে কোনো যৌগ তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। বাস্তবে হোক আর না হোক আমরা বিক্রিয়াতে মিলে দিতে পারবো। আবার দেখো ক্যালসিয়াম কার্বাইড হতে, এই বিক্রিয়াটা আগে একদিন পড়েছিলাম, ভালো করে দেখো। ক্যালসিয়াম, তাহলে দেখো এই বিক্রিয়াটা আমরা আগে পড়েছিলাম। ক্যালসিয়াম কার্বাইডে ফোটায় ফোটায় যদি আমরা পানি যোগ করি তাহলে ইথাইন উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম কার্বাইডে ফোটায় ফোটায় পানি যোগ করলে ইথাইন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা দেখো আমরা আগে পড়ছিলাম, CaC2 প্লাস পানি HC অথবা CH ট্রিপল বন্ড CH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, এগুলো উদ্দীপকে আসবে, কিন্তু এখানে প্রস্তুতি পরীক্ষায় আসবে না, কিন্তু এই বিক্রিয়াগুলো আসবে। বিক্রিয়াগুলো দেখে মনে রাখতে হবে, বিক্রিয়াগুলো যেন মিস না হয়। হ্যালো অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারণের দ্বারা, অর্থাৎ এখানে বলতেছে ডাই বা টেট্রা হ্যালো অ্যালকেন। ডাই বলতে দুইটা, এই যে ডাই মানে দুটো হ্যালোজেন, আর এই যেখানে 4টা হ্যালোজেন আছে, তার মানে এটা টেট্রা হ্যালো অ্যালকেন। তাহলে এই টেট্রা হ্যালো অ্যালকেন অথবা অ্যালকাইল হ্যালাইড কি, এটা অ্যালকাইল হ্যালাইড কে যদি আমরা এই যে কস্টিক পটাশ সোডা দ্বারা জারিত করি, অথবা এই টেট্রা হ্যালাইড কে যদি আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া করা, তাহলে দেখবে যে এখানে যতগুলো হ্যালোজেন আছে সব চলে যাবে। দেখো হ্যালোজেন গুলো সব চলে যাবে, এবং এই মাঝখানটা 3 বন্ধন হবে, মাঝখানটায় 3 বন্ধন হবে। দেখো আর এই যে সি ট্রিপল বন্ড সি, এটা একটু ভালো করে মনে রাখবে, এটা অত গুরুত্বপূর্ণ নয়, এটা কম আসে। তারপরে যদি ধরো যে একটা উদ্দীপক দিয়ে দিল এরকম করে, তখন এটা পারতে হবে। এই এটা বেশি জটিল আর কিছু নেই। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম ওই অ্যালকেনের মতনই। এটাও দেখো ভালো করে দেখো, তখন যে বললাম যে নিকেল প্রভাবকের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করি, তাহলে কিন্তু এখানে
দুইটা বন্ধন ভেঙে যাবে, একটা থাকবে, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হবে। ভালো করে দেখো, নিকেল প্রভাবক দিলে সব ভেঙে যাবে দুইটা, একটা থাকবে। আর লিন্ডে প্রভাবক দিলে কিন্তু একটা ভাঙবে, দুইটা থাকবে। এটা একটু মাথায় মনে রাখবে, যে যৌগই হোক 3 বন্ধন থাকলে দুইটা ভেঙে যাবে, নিকেল দিলেই সব বন্ধন ভেঙে যাবে, একটা থাকবে। এটা একটু মনে রাখো। ব্রোমিন দ্রবণ পরীক্ষা ওটার মতনই, হুবহু এক, সবই এক, কিন্তু এখানে দেখো, এখানে দুইটা বন্ধন যেহেতু ভেঙে যাবে, তাই দুইটা করে ব্রোমিন যুক্ত হবে। অ্যালকিনে ছিল একটা করে ব্রোমিন, অ্যালকাইনে দেখো দুইটা করে ব্রোমিন যুক্ত হবে। আর অ্যালকেন সময়ে পরীক্ষা দেয় না, একই রকমের বিক্রিয়া, এটা দুইটা Br2 Br2, এটার বিআর পরীক্ষা দেওয়ার দরকার নাই। তাহলে অ্যালকিনের শনাক্তকরণ, এই যে যেটা বললাম, এই যে আগে যে একটা প্রশ্ন ছিল যে উদ্দীপকের মিশ্রণ থেকে কিভাবে এক্স আর ওয়াই শনাক্ত করা যাবে, এখানে বলো দেখো, অ্যালকাইনে প্রান্তীয় অম্লধর্মী প্রোটন থাকলে, তাহলে যদি শেষের যদি দেখো শুরুতে অথবা শেষে যদি 3 বন্ধন থাকে, ভালো করে দেখো, এর শর্ত আছে, হয় শুরুতে না হয় শেষে যদি 3 বন্ধন থাকে, তাহলে সেই অ্যালকিনটা অম্লধর্মী। এটা একটু পরীক্ষায় কিন্তু ভালো করে মনে রাখা লাগবে যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি অ্যালকিনের 3 বন্ধন শুরুতে অথবা শেষে থাকে, তাহলে ওই অ্যালকিনটা অম্লধর্মী। এগুলো কিন্তু নিরপেক্ষ যৌগ, কিন্তু এটা কিন্তু অম্লধর্মী হবে তখন। তাহলে ওই অম্লধর্মীর সাথে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডের বিক্রিয়া করালে কপার অ্যালকালাইড বা কপার অ্যাসিটালাইডের লাল অবক্ষেপ সৃষ্টি হবে। অর্থাৎ দেখো, এই 3 বন্ধন যদি থাকে, 3 বন্ধনের পাশে যদি হাইড্রোজেন থাকে, ভালো করে দেখো, 3 বন্ধনের পাশে যদি হাইড্রোজেন থাকে, যে কয়টা হাইড্রোজেন থাকবে ওর সাথে কপার যুক্ত হবে। দেখো এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, তাহলে এটা হলো কপার অ্যালকালাইড। এখানে সিলভারও থাকতে পারতো, এখানে যদি থাকতো ডায়ামিন সিলভার ক্লোরাইড, তাহলে এজি এজি হতো। তাহলে আবার দেখা, এই যে সেটা দিয়েছি যে অ্যালকাইন অ্যামোনিয়া যুক্ত যে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার অ্যালকালাইড বা সিলভার অ্যাসিলাইডের মিশ্রণ ঘটাবে। তাহলে তুমি এখানে একটু ভালো করে দেখো যে এই যে সিএইচ সিলভার যদি থাকে, তাহলে এখানে দেখো সিলভার এজি আসছে, তাহলে এটা হলো সিলভার অ্যালকালাইড। এই বিক্রিয়াটা অ্যালকিন দেয় না, অ্যালকিন দেয় না, অ্যালকাইন দেয়। তাহলে এটার সাহায্যে আমরা এক্স এবং ওয়াই শনাক্ত করতে পারি, এক্স এবং ওয়াই শনাক্ত করতে পারি, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনও আবার এটা শনাক্ত করা যাবে এই বিক্রিয়াটার সাহায্যে। অ্যালকিন এই বিক্রিয়াটা দেবে না। এই যে দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এটা অ্যাসিটিলিন আর এটা হলো বেনজিন। উদ্দীপকের এক্স ও ওয়াই, উদ্দীপকের এক্স ও অ্যালকিনের মধ্যে পার্থক্য লিখো। তাহলে উদ্দীপকের এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য বলতে, এখানে দেখো এক্সটা হলো অ্যাসিটিলিন আর অ্যালকিন। তাহলে অ্যালকিন এবং অ্যাসিটিলিনের মধ্যে এই যে আগের যে বিক্রিয়াটা দিলাম, এই বিক্রিয়াটা দিয়ে ব্যাখ্যা দিবে। অ্যালকিন এই বিক্রিয়াটা দেয় না, আগের বিক্রিয়াটা দেয় না, আর এটা দেয়, এটা দেয়, এক্স যৌগটা দেয়, অ্যাসিটিলিন দেয়, অ্যালকিন আগের যে কোনো একটা দিলেই হবে। দুইটা বিক্রিয়া দেখালাম না, তার মধ্যে একটা বিক্রিয়া দিলেই হবে, দুটা বিক্রিয়া দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ইথাইন অম্লধর্মী হয় কেন, তাহলে এটাও আমরা একই বললাম, ইথাইন অম্লধর্মী হয়। এটা আর আজকে আর না পড়ি, যেহেতু তোমাদের অনেকটা পড়া আছে, পড়ানো শেষ, তাহলে এটা খুব সহজ, না পড়লেও হবে। ইথাইন অম্লধর্মী হয় কেন, এটা আমার প্রশ্ন একটু আসে, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো এই উদ্দীপকটা একটু ভালো করে দেখো, এটা পরে মোটামুটি মনে শেষ হবে। তাহলে দেখো, অ্যাসিটিলিন আয়রন প্রভাবের সাথে বিক্রিয়া করে বেনজিন, বেনজিনকে যে নাইট্রেশন করলে তাহলে নাইট্রোবেনজিন, তার মানে বেনজিন চক্রের উপর NO2 সি যৌগ, বলতেছে সি যৌগের বিজারণে প্রাপ্ত যৌগ। ভালো করে দেখো, এটা আমরা পড়েছিলাম, সি যৌগকে যদি আমরা বিজারণ করি তাহলে পাবো অ্যানিলিন। ভালো করে দেখো, আগে পড়ছিলাম, হ্যাঁ অ্যানিলিন। তাহলে সি যৌগকে যদি আমরা বিজারণ করি তাহলে পাবো অ্যানিলিন। এখন বলতেছে তাহলে অ্যানিলিন এবং এক্স, এক্স মানে অ্যাসিটিলিন, তাহলে অ্যানিলিন এবং অ্যাসিটিলিন যৌগের প্রকৃতি ভিন্ন হবে কিনা বিশ্লেষণ করো। তাহলে বলতেছে যে অ্যানিলিন এবং অ্যাসিটিলিন যৌগের প্রকৃতি মানে কি, প্রকৃতি মানে দেখো অ্যাসিড না অম্লধর্মী, এটাই বলছে, না নিরপেক্ষ। তা বলতেছে যে এক্স যৌগটা অ্যাসিড নিরপেক্ষ না অম্লধর্মী, আবার সি যৌগটা অ্যাসিড অম্লধর্মী মানে ক্ষারীয় না নিরপেক্ষ। দেখো এক্স যৌগটা অ্যাসিড না ক্ষারীয় না নিরপেক্ষ, আবার সি যৌগটি অ্যাসিড ক্ষারীয় বা নিরপেক্ষ। তাহলে বলতেছে যে প্রকৃতি কি এক, দুটা কি একই জিনিসই, দুটা একই নয়। ভালো করে মনে রাখো, অ্যানিলিন ক্ষারধর্মী, অ্যানিলিন ক্ষারধর্মী, সি যৌগের বিজারণে প্রাপ্ত যৌগটা হলো অ্যানিলিন, সি যৌগের
বিজারণে প্রাপ্ত যৌগ হলো অ্যানিলিন। বেনজিন চক্রের উপরে NH2, এখানে বিজারণ করার কথা বলেছে। তাহলে বিজারণে, তাহলে অ্যানিলিন এবং অ্যাসিটিলিন দুটা যৌগের প্রকৃতি ভিন্ন হবে, বলবে যে ভিন্ন হবে। এই এক যৌগটা হলো অম্লধর্মী, এই যে একটু আগে যেটা বললাম, এক যৌগটি হবে অম্লধর্মী। আচ্ছা তোমরা একটা স্ক্রিনশটটা একটা নিয়ে নাও, এটা সোজা পড়া ছিল তো, এটার একটু অম্লধর্মী মানে এই যে ইথাইন অম্লধর্মী কেন, তাহলে আমি হালকা একটু বলি। ইথাইনে কার্বন কার্বন 3 বন্ধন বিদ্যমান এবং এটি sp সংকরণে গঠিত। এই sp সংকরণ পড়া ছিল প্রথম পত্রের 3য় অধ্যায় সংকরণে, ওই অংশটা পড়লে এটা পারবে, বুঝবে। তাহলে sp সংকরণে গঠিত। sp এর দৈর্ঘ্য অনেক ছোট বলে কার্বন নিউক্লিয়াসের আকর্ষণ রেঞ্জের মধ্যে পড়ে, হাইড্রোজেন এসে পড়ে। বলতেছে দেখো এই 3 বন্ধনের দৈর্ঘ্য খুবই ছোট হয়, দেখো এর রেঞ্জ এখানে থাকার কথা কিন্তু পারে চলে আসে, এইদিকে চলে আসে। এই আসার ফলে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেবে, এবং হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে চলে যাবে। যদি ইলেকট্রন সজোরে টেনে নিয়ে প্রোটন মুক্ত করে, তাই ইথাইন অম্লধর্মী। এই কথাটা একটু মনে রাখে, এটা 2 মার্কের প্রশ্ন আসে, অথবা এই যে দেখো যে প্রশ্নটা বললাম তার উত্তর এখানে হবে। এটা আসলে তোমার ওই প্রথম পত্রের 3য় অধ্যায়ে পড়াটা ছিল, আমি এখানে এমনিতে অ্যাড করে দিয়েছি। আর এই প্রশ্নটা একটু দেখা, এখানে প্রশ্নটা নেই, এখানে শুধু উত্তরটা আছে, প্রশ্নটা এখানে মিসিং হয়ে গেছে। বলতে এখানে প্রশ্নটা হবে যে বেনজিন ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষা দেয় না কেন, এখানে প্রশ্নটা হবে বেনজিন ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষা দেয় না কেন। তাহলে এখানে বলবো যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, ব্রোমিন দ্রবণ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট অসম্পৃক্ত যৌগকে বর্ণহীন করে না, এখানে করে না হবে, করে না। তাহলে বেনজিন বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ হওয়ার কারণে, তাহলে যৌগ ও না এখানে ঠিকই আছে, ব্রোমিন দ্রবণ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট অসম্পৃক্ত যৌগকে বর্ণহীন করে, ঠিক আছে। বেনজিন বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ হওয়ার কারণে ব্রোমিন দ্রবণ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ দ্রবীভূত করতে পারে না, অর্থাৎ বেনজিন অসম্পৃক্ত যৌগ নয়, বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। এই প্রশ্নটা এখানে। আর এই প্রশ্নটার উত্তরটা এখানে অ্যাসিটিলিন ভিন্ন হওয়ার কারণ প্রকৃতিটা একটু পড়ে ফেলবে, এটার পড়া আবার পরে আছে। এই যে আমরা অ্যানিলিন প্রস্তুতি যখন পড়বো তখন এই পড়াটা আর একটু ভালো করে পড়বো। তাহলে দেখো তোমাদের আজকে এখানে এই পর্যন্তই শেষ করেছি, সবাই একটু ভালো থাকো। আর আজকের পড়াগুলো কিন্তু এমনি বুঝে বুঝে খালি জাস্ট পড়ে ফেলবে হালকা হালকা, এটা কিন্তু তেমন খুব যে জটিল ছিল তা নয়, একটু ভাষাগত পড়া আর বিক্রিয়াগুলো একটু মনে রাখবে, তাহলে কমপ্লিট হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।